ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কোন দলের? ভাই তীর্থ। আচ্ছা, ভালো থেকো। জি ভাই, আসি ভাই। ভাই, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি হ্যামলেটের পা ভেঙে গেছে। মানে? আর আমাদের মাসুম ভাই, ওই যে হ্যামলেট করে, তার পা ভেঙে গেছে। কি বলিস তুই? এক সপ্তাহ পরে শো কে করবে হ্যামলেট? কিন্তু ওনার যে অবস্থা, তাতে হ্যামলেট চরিত্রে পারফর্ম করা তো দূরের কথা, 2-1 মাসে উনি সোজা হয়ে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না ভাই। নতুন কাউকে ছাড়া। তা নতুন কাউকে মুখের কথা, নতুন কাউকে কোথায় পাবো? আর বললেই হলো হ্যামলেটের মতো ক্যারেক্টার নতুন একজনকে দাঁড় করিয়ে দিলাম আর সে করে ফেললো। ভাই, একটা পত্রিকায় বিজ্ঞাপন দিই। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যাবে না, স্পন্সররা জেনে যাবে, তারা পিছিয়ে যাবে, আর তারা পিছিয়ে গেলে সোহান ভাই তো শো প্রডিউস করবে না। ভাই, আমার কাছে হ্যামলেট চরিত্রে পারফর্ম করার মতো একটা ছেলে আছে, ওকে ডাকি, আপনি একটু দেখেন ওরে। শোয়েব আমাকে আসতে বলেছে। হ্যাঁ, বসুন। তো এর আগে কোন দলে আপনি কাজ করেছেন? আমি কোনো দলে কাজ করিনি, কখনো মঞ্চে পারফর্মও করিনি। তা আপনি এর আগে কোনো দলে কাজ করেননি, মঞ্চে পারফর্ম করেননি, অথচ দেশের সবচেয়ে বড় নাট্য উৎসবে হ্যামলেট চরিত্রটি করার জন্য আপনি অডিশন দিতে চলে এসেছেন। ব্যাপারটা এভাবে না দেখে অন্যভাবেও তো দেখা যায়। অন্যভাবে? দেশের সবচেয়ে বড় নাট্যোৎসবে আপনার পূর্ব নির্ধারিত শোটি বাঁচাতে আমি এসেছি। কি কি বলতে যাচ্ছেন আপনি? শোর বাকি মাত্র আর 7 দিন। এত অল্প সময়ের মধ্যে হ্যামলেট চরিত্রের জন্য আমার চেয়ে বেটার পারফর্মার আপনি কোথাও খুঁজে পাবেন না। যে জীবনে কোনোদিন মঞ্চে দাঁড়ায়নি, মঞ্চের অভিনয়ের ব্যাপারে তার এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমার কাছে মূর্খতা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। না দেখে কারো পারফরমেন্স সম্পর্কে মন্তব্য করাটাও আমার কাছে অন্ধের হাতি দেখার মতো মনে হচ্ছে। কি বলতে যাচ্ছেন কি আপনি? বলতে চাইছি যে অধিকাংশ মানুষই জগৎটাকে দেখে অন্ধের হাতি দেখার মতো করে। সে যে অংশটা দেখতে পায় সেটাকেই পুরো জগৎ মনে করে। আপনিও সেই দলের। মানে হচ্ছে, অন্ধের হাতি দেখার মতো আপনি আমার যে অংশটা দেখেছেন সেটাকেই পুরো আমি ভাবছেন। এর বাইরেও যে আমি আছি সেটা আপনি বুঝতেই পারছেন না। তো সেই আমিটাকে? হ্যামলেট এক ট্র্যাজেডির নায়ক। জগৎ বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার যাকে নিজ হাতে তৈরি করেছেন। তোমাদের দলের হ্যামলেটের নাকি পা ভেঙে গেছে। তুমি একটা সুযোগ নিয়ে দেখো, তোমার তো অনেক দিনের শখ হ্যামলেটের চরিত্রে পারফর্ম করা। না, তারিক ভাই রাজি হবেন না। শোর বাকি মাত্র 7 দিন, এর মধ্যে হয়তো উনি ভালো কোনো পারফর্মারকে পাবেন না। দাঁড়াও, পরে কথা বলছি। এখানে তারিক রেহান কে? জি। তারিক রেহান কে এখানে? আরে কথা বলছেন না কেন? Get out! Get out! জানো এই মঞ্চে আমি কত শিল্পী তৈরি করেছি? হ্যাঁ, তা হয়তো করেছেন। তাদের অধিকাংশ এই সময়ের স্রোতে হারিয়ে গেছে। কিন্তু হ্যামলেট তো হারিয়ে যাওয়া কোনো চরিত্র নয়। তোমার এত সাহস কেন? সিগারেট ধরছ আমার সামনে? ফেলো সিগারেট, ফেলো ফেলো সিগারেট। ধরার অসুবিধা কি? এটা তো নন স্মোকিং জোন না। তাছাড়া আমি যতটুকু জানি আপনি তো সিগারেট, এমনকি মাঝে মাঝে সরোয়ার্দী উদ্যানের ওই নিশাত মামার গাঁজাও খান।
আর মিডিয়ার লোকজন পেলে জ্ঞান ঝাড়েন। জাস্ট গেট আউট। আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও, যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তার আগে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাই। আপনি স্ক্রিপ্টের যে কোনো একটি দৃশ্য থেকে সংলাপ বলুন, আমি পারফর্ম করব। যদি আপনার ভালো না লাগে তাহলে আমি আপনার সামনে 100 বার কান ধরে উঠবোস করব। রাজি? ওকে, I have accepted your challenge. স্ক্রিপ্ট থেকে একটা দৃশ্য বের করুন আর কাউন্টার সংলাপ বলুন। বাবা হ্যামলেট, জামার চেহারার কালো রং ছেড়ে দে মানিক। এ কি আপনি মেয়েদের কণ্ঠে কথা বলছেন কেন? হ্যামলেটের মায়ের চরিত্র তো কি হয়েছে? মেয়েদের কণ্ঠ আপনার সঙ্গে একদমই যাচ্ছে না, হিজড়াদের মতো লাগছে। এই হিজড়া কণ্ঠ শুনে আমি অভিনয় করতে পারবো না, আপনি প্লিজ স্বাভাবিক কণ্ঠে বলুন। ওকে, তাই যদি জানিস তাহলে এত বিষণ্ণ কেন? এত বিষণ্ণতা তুমি কোথায় দেখেছো আমার মা? এই কালো জামা, শোকের এই আলখেল্লা, বুক ঠেলে দীর্ঘশ্বাস, চোখ ঠেলে চোখের জলের ধারা, কষ্টে ভেঙে যাওয়া মুখ, আর যা যা আছে তারপর হতে পারে সব, দুঃখের যাবত ভঙ্গি, ইশারা, চাহনি, ভাব, এসব দিয়ে বোঝা যাবে না আমাকে। এসব তো সাধারণ অভিনেতাও খুব সহজেই ফুটিয়ে তুলতে পারে। আসলে এসবের ঊর্ধ্বে আমার ভেতরে এমন এক অনুভূতি চলছে যা এই কালো জামা ভেদ করে সাধারণ চোখ দিয়ে দেখাই যাবে না। বাহ, কি ব্যাপার সাহেব, পুলিশ কেন? নাটকে তো পুলিশের কোনো চরিত্র নাই। নাটকে হয়তো নেই, কিন্তু বাস্তবে তো আছে। কি হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, গতকাল আমি এক পুঁজিবাদের দালালের হাত ভেঙে দিয়েছিলাম, তো সে কারণেই হয়তো তিনি থানায় অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ভাইয়েরা আমাকে গ্রেফতার করতে এসছে। আপনার শো বাঁচাতে হলে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। ছেলেটাকে দুর্দান্ত পারফরমেন্স করছিল, সেই সময় এসে পুলিশ নিয়ে যাবে? সুমন ভাই আসলে সাম্যবাদী বিপ্লবী, এর আগেও সে আরো 2-1 বার জেল খেটেছে। তবে এই মুহূর্তে হ্যামলেট চরিত্র করার জন্যে ওনার চাইতে তো বেটার আর কাউকে পাবো না। শো বাঁচাতে হলে ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তো কিভাবে ছাড়াবো? আচ্ছা, আমাদের শোর প্রডিউসার সোহান ভাইকে একটা ফোন দেন না, উনি সব ব্যবস্থা করে ফেলবে। না না না, এই বিষয়ে প্রডিউসারকে জানাতে চাই না। তাহলে ব্যারিস্টার রাকিব ভাইকে, উনি তো আপনার বন্ধু, উনি একটা ব্যবস্থা করবেন। সেটা না হয় দিলাম, কিন্তু এই বিপ্লবকে দিয়ে আমি অভিনয় করাবো কি করে? এই ছেলের মধ্যে তো দেখছি সব ব্যাপারে একটা বিরোধিতা করার প্রবণতা। সেটা যাই হোক, উনি পারফরমেন্সে যেহেতু ভালো করে, ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। ওকে, দেখি। আমাকে ছাড়িয়ে আনার জন্য ধন্যবাদ। ইটস ওকে। আচ্ছা, তুমি তুমি করে বলছি, কিছু মনে করো না। তোমার বাসায় কে কে থাকে? কেউ থাকে না, আমি একা। বাবা মারা গেছেন আর মা অন্য আরেকজনকে বিয়ে করে চলে গেছেন। স্যাড, ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় যাও, রেস্ট করো। কালকে সকাল 10টার মধ্যে চলে এসো রিহার্সালে। তা না হয় আসলাম, কিন্তু আচ্ছা আপনি এত লোভী কেন বলুন তো? লোভী? মানে আপনি নিজে ডিরেকশন করছেন, তার মধ্যে আবার দুটো চরিত্রে অভিনয় করছেন। মানে আপনার চেয়ে বেটার পারফর্মার তো থিয়েটারে ছিল, তাদেরকে সুযোগ দিতেন। তুমি বোধহয় জানো না যে তুমি বেয়াদবি করছো। তুমি তো জানো না আমাকে।
আমার হাত দিয়ে কত শিল্পী তৈরি হয়েছে জানো না তুমি? একদম ভুয়া কথা। আপনি কোনো শিল্পী তৈরি করেননি, যারা তৈরি হয়েছে নিজের চেষ্টাতেই হয়েছে। আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? আপনার এই শো পারপাস অলরেডি আমি কত খরচ করেছি আপনি জানেন? দেখেন, একটা দুর্ঘটনার উপরে তো হাত নাই। কিসের দুর্ঘটনা? সোয়েব যে ছেলেটাকে নিয়ে আসছে ওকে দিয়ে আপনি হ্যামলেট ক্যারেক্টার করাবেন। এই এত ভাব কিসের আপনার? গত ক বছরে আপনি কি এমন কাজ করেছেন? আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনার প্রত্যেকটা শো হাউসফুল যায়। আরে ভাই, চুপ, একদম চুপ। আমি কোনো কথা শুনতে চাই না। ওই ছেলেকে নিয়ে এসে আপনি রিহার্সাল করাবেন। ভাই মন খারাপ করবেন না, এগুলো গায়ে মাখলে চলবে না। আপনি এদেশের নাট্যাঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। রাখ, উজ্জ্বল নক্ষত্র। কম্প্রোমাইজ করতে করতে আমি ক্লান্ত। কোত্থেকে এক বিপ্লবী ধরে নিয়ে আসছিস, তার সঙ্গে কম্প্রোমাইজ করে আমার কাজ করতে হবে? বেয়াদব, কোথায় কোথায় ঘাটতারামি করে। একটু মানিয়ে নিন না ভাই। আমি তো ডিরেক্টর, আমি ডিরেক্টর তো। তা আমার প্রতি ছেলেটা যদি ন্যূনতম শ্রদ্ধা না দেখায়, কাজ করবো কি করে তাকে নিয়ে আমি? আমি ওনাকে বুঝিয়ে বলবো ভাই। ওই মিয়া, তোমার ডিরেক্টর কই? হ্যাঁ, 10টার সময় আসতে বলো আমাকে, তার কোনো খবর নেই। এই লোকের সময় কেন দেখি খুবই যাতা অবস্থা। তারিক ভাই চলে আসছেন তো? কিন্তু ভাই, উনি এদেশে নাট্যাঙ্গনের একজন বড় মাপের লোক। আপনি কথায় কথায় যদি তার সাথে এরকম বিরোধিতা করেন, তাহলে কাজটা কিভাবে করবেন? উনি যদি কোনো বিষয় লজিক্যালি এস্টাবলিশ করতে না পারে, তাহলে তো আমি ওনার কথার বিরোধিতা করতেই পারি। উনি আপনার গুরু, ওনার নির্দেশনায় আপনাকে কাজটা করতে হবে। গুরু না, উনি আমার গুরু নন। আমার গুরু হচ্ছে আমার মা বাবা। আর তুমি ব্যাপারটা যেভাবে বলছো, বিষয়টা তেমনও না। ওনার নির্দেশনায় আমাকে কাজ করতে হবে এমন নয়, আমাকে নিয়ে ওনার কাজটা করতে হবে। শো বাঁচানোর জন্য তার সামনে ছাড়া আর কোনো পথ নেই। সুমন ভাই, আপনাকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ ভাই। চলুন শুরু করি। আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। শোয়েব, তুই একটু মিউজিকে যা তো। ওই ওই তো 12টার ঘন্টার ধ্বনি হলো। এই তো সময়। ফুর্তির আসর চলছে রাজার, নাচের আসর। আর ভারী শিঙা বাজিয়ে ঘোষণা করা হচ্ছে যে রাজন, তার সদ্য মৃত রাজার পত্নীর সঙ্গে তার বিবাহ। আর সিংহাসনে অভিষেকের উৎসবটি দীর্ঘ করে চলেছেন, খুব চালিয়ে যাচ্ছেন, খুব। সীমা যখন ছাড়িয়ে যায়, তখনই শোভনতা পালিয়ে যায় দরজা দিয়ে। আর একটি মাত্র দোষের জন্য মানুষ হয়ে পড়ে মানুষের সন্দেহ ভাজন। ওই ওই যুবরাজ, ওই তিনি আসছেন প্রভু, ওই তিনি। দোহাই স্বর্গের, তুমি যদি অশুভ হই তবে রক্ষা করো। তুমি যে রূপে এসেছো, সে কি পবিত্র কোনো আত্মা স্বর্গের, নাকি অগ্নি ছড়া কোনো নরকের? তুমি যাই হও, যে রূপেই এসেছো, কথা হবে তোমারই সঙ্গে।
রূপ দেখে তোমাকে পিতা বলে ডেকেছি, প্রাক্তন রাজন বলে সম্বোধন করেছি এই দেশের। প্রথমেই বলো তুমি, সব আধার ভেঙে কবরের মাটি ফুঁড়ে কেন তুমি উঠে এসেছো মধ্যরাতে? কি চাও তুমি? উত্তর দাও। নীরব থেকো না তুমি, কিছু বলো। কিছু বলবে না তুমি? কিছু বলো। আপনাকে যেতে ইশারা করেছে। এই আপনার স্টুপিড মিউজিকটা বন্ধ করুন তো। আই বন্ধ করো মিউজিক। স্টুপিড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর ওটা আমার কাছে ঘোড়ার ডাকের মতো মনে হচ্ছে। শোয়েব, মিউজিক অফ করো। গুড, ভেরি গুড। তোমার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, সেটা আমি জানি। তবে একটা বিষয় আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, সবার প্রতি, সব কিছুর প্রতি তোমার একটা অদ্ভুত আক্রোশ। এ ধরনের আক্রোশ সাধারণত ব্যর্থ মানুষদের থাকে। কোনো কারণে কি তুমি ব্যর্থ? মানে টয়লেটে যাব। এই ছেলেটা আমার সঙ্গে এক ধরনের মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। এ ধরনের মাইন্ড গেম সাধারণত সাইকিয়াট্রিস্টরা খেলে থাকেন। আচ্ছা, ওর পরিচয় কি জানিস কিছু? আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে পরিচয়। শুনেছি সাম্যবাদী ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং এর আগে দু একবার জেলও কেটেছে। এর চাইতে তো বেশি কিছু জানি না। জানার চেষ্টা কর, খোঁজখবর তো রাখতে হবে। দেখা গেল ওর কারণে আমরা ঝামেলায় পড়ে গেলাম। আমার মনে হয় কি যে উনি ব্যক্তি জীবনে কি কেমন সেটা আমাদের জানার বিষয় না। হ্যামলেট চরিত্রে পারফর্ম কেমন করলো সেটাই দেখা উচিত। সেটা অবশ্য ঠিক। একটা বিস্ময়কর ব্যাপার, এত ভালো অ্যাক্টর আমি কিন্তু শিগগির দেখি নাই। হ্যামলেটের মতো নাটক, তার সমস্ত সংলাপ, তার মুখস্থ বলাটা ঠিক হবে না, আত্মস্থ বলা উচিত। আমাদের শোটা ভালোই হয়ে গেলেই হলো। হ্যাঁ, সেটাই। এখন সুমন ভাই তো চলে আসছে, তাহলে আপনার একটু কথা বলেন, আমি রীতাপাকে একটু ফোন দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, যা। বলুন, কি জানতে চান? না মানে তোমার তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাহলে হ্যামলেটের মতো এত কঠিন একটা চরিত্র, সেই চরিত্রটা তুমি পারফরমেন্স করছো এবং ভালো করছো, এটা কিভাবে বলো তো? কে বললো আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই? না মানে তুমিই তো বলেছো যে তুমি কোনো ইনস্টিটিউশন বা নাটকের দলের সঙ্গে ছিলে না। আমি একটা দলের সাথে ছিলাম, সেই দলের নাম হচ্ছে আপন গৃহ। আর সেই দলে আমার শিক্ষক ছিল আমার বাবা মা। তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি অভিনয়টা তোমার বাবা মার কাছ থেকে শিখেছো, এই তো? তাছাড়া আমরা সবাই তো কম বেশি অভিনয় জানি। এই জন্যই হয়তো শেক্সপিয়ার বলেছেন, এ পৃথিবী এক রঙ্গমঞ্চ, সেখানে আমরা সবাই অভিনেতা। আচ্ছা, তোমার বাবা মা কিভাবে মারা গেল বলো তো? আমার বাবা জীবনানন্দ দাশের অনেক ভক্ত ছিলেন। তার মৃত্যুটাও অনেকটা জীবনানন্দ দাশের মতোই। জীবনানন্দ দাশের মতো? আমার বাবা রেল লাইনে শুয়ে জ্যোৎস্না দেখতে ভালোবাসতেন। মাঝে মাঝে আমি আর মা তার সঙ্গী হতাম। তো একদিন রাতে আমার বাবা মদ্যপান করে জ্যোৎস্না দেখতে গেলেন, গিয়ে সেখানে ঘুমিয়ে পড়লেন। তার আর সেদিন জ্যোৎস্নার চাঁদ দেখা হলো না। উল্টো জ্যোৎস্নার চাঁদ বাবার ছিন্ন বিচ্ছিন্ন কাটা দেহ দেখে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। স্যাড, ভেরি স্যাড। ভাই ওই ওসি বাদল আসছে, সুমন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছে। তা আমি তো কোর্ট থেকে ওর জামিন করিয়ে এনেছি, সেটাকে দেখাস নাই? দেখিয়েছি, বলো যে অ্যারেস্ট করবে না, কি একটু কথা আছে বলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনার আসল নামটা কি? হ্যামলেট। হ্যামলেট? আপনি কি আমার সাথে রসিকতা করছেন? রসিকতা আমিও খুব একটা পছন্দ করি না। আমার বাবা স্টেজ পারফর্মার ছিলেন।
হ্যামলেট নাটকটা তার এতই পছন্দ ছিল যে তিনি তার ছেলের নাম রাখলেন হ্যামলেট মোহাম্মদ সুমন। গুলশানে অর্পিতা নামে একটি মেয়ে খুন হয়েছে। আমার কাছে ইনফরমেশন আছে অর্পিতা আপনার বান্ধবী, আর অর্পিতার বাবা মা অভিযোগ করেছে আপনি অর্পিতাকে খুন করেছেন। অর্পির বাবা মা অর্পিকে 1 মাস ঘরে আটকে রেখেছিল, কারণ তাদের পছন্দের পাত্রকে সে বিয়ে করতে রাজি হয়নি বলে। বাবা মার উপর অভিমান করেই অর্পি আত্মহত্যা করেছে। আমি অর্পিকে এখনো ভালোবাসি। কিন্তু অর্পিতার বাবা মা অভিযোগ করেছে যে আপনার কারণেই অর্পিতা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। না, আমার কারণে নয়, ওর বাবা মার উপর অভিমান করেই অর্পি আত্মহত্যা করেছে। সে যাই হোক, অর্পিতার বাবা মা আপনার বিরুদ্ধে মামলা করেছে, আর সেই মামলার তদন্তের ভার আমার উপরে পড়েছে। করুন, তদন্ত করুন। এর আগেও অবশ্য ওর বাবা মা আমার নামে একটা মামলা করেছিল, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে সেই মামলাটা আদালত খারিজ করে দেয়। কি বলছিস তুই? সুমন তার বান্ধবীকে খুন করেছে মানে? পুলিশের কাছে তো তেমনই অভিযোগ আছে, আর সেই অভিযোগ তদন্ত করতেই তো ওসি বাদল সাহেব আসছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? আমি হ্যামলেট ক্যারেক্টারটা করাচ্ছি একটা কিলারকে দিয়ে। কিলিং এর অভিযোগ আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তো আমরা তাকে কিলার বলতে পারি না। কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাচ্ছি, আপনার বিরুদ্ধেও তো অভিযোগ আছে আপনি আপনার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছেন, কিন্তু কোর্টে তা প্রমাণ হয়নি। সুমন ভাইয়ের অভিযোগও কোর্টের প্রমাণিত হওয়ার আগে তো আমরা তাকে কিলার বলতে পারি না। গুড, হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তাছাড়া উনি খুন করলেই আমাদের কি, শো শেষ হওয়ার সাথে সাথে তো ওনার সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আপনি শেষ বললেই তো সবকিছু শেষ হয়ে যাবে না, আমাকে তো তদন্ত করতে হবে, আর তদন্তর স্বার্থে আমার সাথে আপনার বারবার দেখা করতে হবে। করেন, আমার কোনো সমস্যা নেই। তবে কোনো গেম খেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমার নাম হ্যামলেট, আর হ্যামলেটরা কখনো হারে না। ও তাই না? আচ্ছা, এই হ্যামলেট নাটকের গল্পটা কি একটু বলেন তো শুনি। ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট হ্যামলেটের পিতাকে বিষ খাইয়ে হত্যা করে তার মাকে বিয়ে করে সিংহাসনে বসেন হ্যামলেটের চাচা। একদিকে পিতার হত্যার প্রতিশোধ, অন্যদিকে পিতার হত্যাকারীর সঙ্গে মায়ের প্রণয়, এই সব কিছু মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে হ্যামলেট। এর মাঝে সে খুন করে বসে নিজেরই প্রেমিকা ওফেলিয়ার বাবাকে। আর নাটকের শেষ দৃশ্যে হ্যামলেটের চাচার ষড়যন্ত্রে বিষ মিশানো শরবত খেয়ে মারা যান হ্যামলেটের মা। পিতৃহত্যার প্রতিশোধে লেয়ারতেস মানে ওফেলিয়ার ভাই হ্যামলেটের চাচার সাথে ষড়যন্ত্র করে বিষ মিশানো তরবারি দিয়ে হ্যামলেটকে আঘাত করে। আঘাত করার পরে সে তার ভুল বুঝতে পেরে হ্যামলেটের কাছে সব কিছু খুলে বলে। হ্যামলেট পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার চাচাকে খুন করে এবং পরবর্তীতে বিষক্রিয়ায় হ্যামলেটও মারা যায়। কি এই তো হ্যামলেট নাটকের গল্প? এটাই তো? অনেকটা তাই। না, অনেকটা না, একদমই এরকম। কারণ আমি জানি। আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশরা কি শিল্প সাহিত্যের কোনো খবর রাখে না? নাটক নোবেল পড়ে না? আরে ভাই, আমার হ্যামলেট 3-4 বার পড়া আছে, আমি জানি। হ্যামলেট নাটকে সে তার বাবা মা এবং প্রেমিকাকে হারিয়েছে, শেষ পর্যন্ত সে তার নিজের জীবনটাও হারিয়েছে। আরে হ্যামলেট তো ট্র্যাজেডির মহানায়ক, আর আপনি বলছেন হ্যামলেটরা কখনো হারে না? হ্যাঁ, সেই ট্র্যাজেডির মহানায়ককে উল্টো আপনি অভিযুক্ত করেছেন, তাই না? মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে হচ্ছে, আমি যদি বলি আপনিও ওফেলিয়ার ভাই লেয়ারটেসের মতো একই ভুল করছেন। আমি ওফেলিয়াকে ভালোবাসতাম, ওফেলিয়ার সহোদর ভাই। যদি 40,000ও হতো, তাদের মিলিত শোক আমার শোকের সমান হতো না। আর তুমি শোক করছো, দেখি কত শোক করতে পারো। লড়বে, কাঁদবে, উপবাস করবে, নিজেকে টুকরো টুকরো করবে। তুমি পারবে না, আমি পারবো।
অফেলিয়ার শোকে আমি দীর্ঘ এক চুমুকে সাগর শুকিয়ে ফেলতে পারি, আর তুমি শোক নিয়ে আমার সঙ্গে প্রতিযোগিতা করছো, লোক দেখাচ্ছ, বোনের লাশের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে। বাহ বাহ, অপূর্ব, তুমি আমার দেখা শ্রেষ্ঠ অভিনেতা। আর আপনি আমার দেখা সবচেয়ে খারাপ নির্দেশক। কেন? কারণ আমি একাধিকবার সংলাপ ভুল করেছি, আপনি সেটা ধরতেই পারেননি। আচ্ছা, এই একা একা রিহার্সাল করে মজা পাচ্ছি না, আপনি আগামীকাল একটা চূড়ান্ত মহড়ার ব্যবস্থা করুন। তুমি কি সংলাপ সত্যিই ভুল বলেছিলে? না, আপনাকে বিভ্রান্ত করার জন্য আমি বলেছি। বন্ধু, আমার ধারণা ছেলেটা মানসিকভাবে অসুস্থ। মানসিক অসুস্থতার কোনো লক্ষণ তো তার মধ্যে নেই। সে সুস্থ মানুষের ভূমিকা অভিনয় করে যাচ্ছে, এবং যে কারণে তার অসুস্থতা তুই ধরতে পারছিস না। তবে আমার ধারণা হ্যামলেট নাটক ছাড়া সে অন্য কোনো নাটকে ভালো পারফর্ম করতে পারবে না। তোর এরকম ধারণা হওয়ার কারণ কি? শৈশব থেকে এই ছেলেটি তার বাবা মার কাছ থেকে শুনে শুনে হ্যামলেট নাটকের পুরো বিষয়টা আত্মস্থ করে ফেলেছে, এবং ধীরে ধীরে সেই হ্যামলেট চরিত্রটা নিজের মধ্যে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, সে একসময় নিজেকে হ্যামলেট ভাবতে শুরু করে এবং চারপাশের চরিত্রগুলোকে হ্যামলেট নাটকের চরিত্র বলে মনে করে। তার মানে সে বাস্তব জীবনটাকে থিয়েটারের মঞ্চ ভাবছে? না 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 না, থিয়েটারের মঞ্চ ঠিক নয়, শেক্সপিয়রের হ্যামলেট নাটক মনে করে। ওকে বন্ধু, আমি তাহলে আজকে আসি। শোন, তোর মানসিক অবস্থাটাও কিন্তু খুব ভালো না। খুব সোজাভাবে বলতে গেলে তুই কিন্তু ওই ছেলেটির মতো মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, তোকে যে ওষুধগুলো দিয়েছিলাম ঠিকঠাক মতো খাচ্ছিস তো নাকি? থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এই নাটকটাও আমি তোমাকে নিয়েই করব। ইজিবাস ক্যারেক্টারটা তুমি করবে। আমি তো অভিনেতা নই। কি বলো? কিন্তু তোমার সঙ্গে রিহার্সাল করে আমার তো মনে হলো আমি আমার জীবনে যে কজন শ্রেষ্ঠ অভিনেতা দেখেছি তুমি তাদের মধ্যে অন্যতম। আমি কোনো অভিনয়ই করিনি। হ্যামলেট নাটকটা আমার জীবনের সঙ্গে মিশে আছে। আপনার হয়তো জানা নেই, আমার পুরো নাম হ্যামলেট মোহাম্মদ সুমন। যাই হোক, ওই শেষ কয়েকটা দৃশ্যের এখনো রিহার্সাল হয়নি। চলুন শুরু করি। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বললাম তোমার ব্যাপারে, তো উনি বললেন যে তুমি মানসিকভাবে অসুস্থ। পৃথিবীর অধিকাংশ মানুষই মানসিকভাবে অসুস্থ। সুস্থতা অসুস্থতা এসবই আপেক্ষিক। ভাই, গতকালকে রাতে রীতা আত্মহত্যা করেছে। রীতা মানে কোন রীতা? আমাদের হ্যামলেটে অফিলিয়ে করেছে সে? জি ভাই। কি বলছিস তুই? গতকাল সন্ধ্যায় ওর সঙ্গে আমার কথা হলো। আত্মহত্যার আগে চিঠিতে লিখে গেছে আমার মৃত্যুর জন্য হ্যামলেটের চাচা দায়ী। পুলিশ ওই চিঠিটাকে একটা সাংকেতিক চিঠি হিসেবে ধরে নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা যে হ্যামলেট নাটকে হ্যামলেটের চাচার চরিত্রে যিনি অভিনয় করেন তিনি রীতাকে হত্যা করেছেন। হ্যামলেটের চাচার চরিত্র তো আমি অভিনয় করি, তা আমি খুন করতে যাব কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে থানায় গিয়ে দিতে হবে। চলুন। চলেন।
আপনার শোয়ের প্রডিউস করতে গিয়ে তো আমি ফেসে গেছি। একের পর এক ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। এই ঝামেলা থেকে আপনাকে কতদিন বাঁচাতে পারবো বুঝতে পারছি না। অনেক কষ্টে আগাম জামিন নিলাম আজকে। আচ্ছা, আপনার শত্রু নেই তো কোনো? শত্রু বলতে? না মানে শোয়ের ডেট পড়ার পর থেকে একের পর এক ঝামেলা জড়িয়ে যাচ্ছেন আপনি। হতে পারে না কেউ একজন আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে? আমাকে ফাঁসিয়ে দিচ্ছে কেন? না মানে এমনিতেই তো আপনি 3 বউর ঝামেলা আছেন। হতে পারে না এদের মধ্যে কেউ আপনাকে ইচ্ছে করে ফাঁসাবার চেষ্টা করছে? কি বলছেন? এটা তো কেউ বেঁচে নেই। ও তাই তো। আচ্ছা, ওফেলিয়া ক্যারেক্টারটা কি করছে? আজ একটা ব্যাকআপ নায়িকা আমার কাছে আছে, দেখি। ও, নায়িকার ব্যাকআপ আপনার ঠিকই থাকে, কিন্তু নায়কের কোনো ব্যাকআপ থাকে না, তাই না? সরি, নায়িকার ব্যাকআপ আর রাখবো না। আমি তারিক রায়হান, ছাত্র জীবন থেকে নাটকের সঙ্গে জড়িত। অনেক নাটকে অভিনয় করেছি, অনেক নাটকের নির্দেশনা দিয়েছি, কিন্তু জীবনে এমন ঝামেলায় কোনোদিন পড়িনি। আচ্ছা, রিতা হঠাৎ আত্মহত্যা করলো কেন? হ্যাঁ তারেক সাহেব, আমি ওসি বাদল বলছি। আচ্ছা শোনেন, আপনার থিয়েটারে হ্যামলেট চরিত্রে যে নিয়মিত পারফরমেন্স করে মাসুম বিল্লাহ, হ্যাঁ তার পা কিন্তু কোনো দুর্ঘটনায় ভাঙেনি। একদল মুখোশধারী সন্ত্রাসী তার পা মেরে ভেঙে দিয়েছে। আপনি সাবধানে থাকবেন, আমরা ওই সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছি। ভাই তাইলে শেষ পর্যন্ত শোটা আমরা করতে পারলাম না। না, আমি ব্যর্থ। আমার এই মুহূর্তে কি ইচ্ছা হচ্ছে জানিস? আর্নেস্ট হেমিংওয়ের মতো নিজের মাথায় নিজে গুলি করে মরে যাই। তুই ঠিকই বলেছিস, তোকে মরতে হবে। তোর কথা বিশ্বাস করে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি, কিন্তু শো করতে পারিস না। তোর কারণে আমার অনেক লস হয়েছে। তোকে মরতে হবে। চলুন আজকে শেষ দৃশ্যের রিহার্সালটা একটু আগে করি। হ্যাঁ, হ্যাঁ চলো। আচ্ছা, লেয়ারটেসের চরিত্র কে করছে? আমি করছি। ও আচ্ছা, ওই বিষ আর তরবারি কোথায়? আরে প্রপসের বিষ এবং তরবারি, মানে আপনারা এত চমকে উঠলেন কেন? মানে প্রপস ছাড়া না, মানে অভিনয় করে ঠিক মজা নেই। না, সেটা তুমি ঠিকই বলেছ। তো শোয়েব, তুই যা, প্রপস নিয়ে আয়। আনছি। তো জন্মদিনের কেক কোথায়? কেক? কিসের কেক? জন্মদিনের কেক। আজকে না আপনার দ্বিতীয় স্ত্রীর জন্মদিন? হ্যাঁ, তো সেটা তুমি জানলে কি করে? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আসলে কে? এই প্রশ্নের উত্তর আমি এর আগেও বহুবার দিয়েছি, আজকে আবার নতুন করে দিচ্ছি। আমি আপনার সবচেয়ে ভালো বন্ধু, অথবা সবচেয়ে ভালো শত্রু। আর বিষের পেয়ালা নিয়ে আসছি। আচ্ছা, আমাদের দুজনের জন্য 2 কাপ চা আনিস। গলাটা একটু পরিষ্কার করতে হবে।
তার মানে উনি একজন ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত সাইকো কিলার। আচ্ছা, এই বিষয়টা আপনি এতদিন আমাকে জানাননি কেন? দেখুন, সে যে মানসিকভাবে অসুস্থ সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু সে যে একজন খুনি সেটা আমি জানতাম না। তবে ইদানিং তার সাথে কনসাল্ট করতে গিয়ে আমার মনে হলো সে শুধু একজন ভয়াবহ মানসিক রোগীই নয়, সিরিয়াল কিলিংয়ের সাথেও জড়িত। এবং সেজন্যই আপনাকে এই বিষয়টি নিয়ে ইনফর্ম করলাম। আপনার ইনফরমেশনের সাথে আমার তদন্ত রিপোর্ট মিলে যাচ্ছে। আচ্ছা, উনি কবে থেকে অসুস্থ এভাবে? মানে এই বিষয়ে আপনি আর কি কি জানেন? আর উনি শুধু মহিলাদের কেন টার্গেট করছেন? যৌবনে সে তার চেয়ে বয়সে বড় এক মহিলার প্রেমে পড়েছিল, কিন্তু তার সেই প্রেম সফল হয়নি, যে কারণে সে নারী বিদ্বেষী হয়ে ওঠে। এরপরেও তার ব্যক্তিগত নানাবিধ অপ্রাপ্তি, ক্ষোভ, হতাশা এইসব মিলেমিশে সে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে হয়ে ওঠে সাইকোপ্যাথ। একজন সাইকোপ্যাথ সবসময় সিঙ্গেল ট্র্যাকে চিন্তা করে এবং তার সেই সিঙ্গেল ট্র্যাকে চিন্তার পেছনে সে এক ধরনের সেলফ মেড লজিক দাঁড় করায়। আমার মনে হয় তার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আচ্ছা, বিষয়টা আরেকটু খুলে বলুন। যেমন ধরুন, তার সিঙ্গেল ট্র্যাকের চিন্তায় শুধু একটা বিষয়ই কাজ করে। যেহেতু যৌবনে একজন মহিলা তার সাথে প্রতারণা করেছে, সেহেতু জগতের সমস্ত মহিলার প্রতি তার প্রতিশোধ নেওয়া উচিত। তার এই অসুস্থ চিন্তার বাস্তবায়ন করতে গিয়ে সে আসলে হয়ে ওঠে একজন ভয়ঙ্কর সাইকো কিলার। আচ্ছা, কাজ করলে কেমন হয়? চলুন আমরা শেষ দৃশ্যটা একটু পরিবর্তন করি, মানে ইম্প্রোভাইজ করি। কি বলছো তুমি? জগৎ বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে তুমি পরিবর্তন আনতে চাচ্ছ? হ্যাঁ, পরিবর্তন করলে অসুবিধা কোথায়? পরিবর্তনই তো সৃষ্টির ধর্ম। আচ্ছা, তো কি পরিবর্তন করতে চাও তুমি বলো? শেষ দৃশ্যে হ্যামলেট মরবে না। তার মানে আমি একটা সার্থক ট্র্যাজেডি নাটককে একটা প্রেমের নাটকে পরিবর্তিত করব? না না, তা হবে কেন? আপনি শুধু হ্যামলেট নামক চরিত্রটির উপর ন্যায় বিচার করবেন। হ্যামলেটের প্রতি ন্যায় বিচার? হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেটের উপর অবিচার করেছেন। আচ্ছা, তুমি কি করতে চাচ্ছ সেটা খুলে বলবে তো? আপনার আমার দুজনের নামে মামলা আছে। এই শুরু পরে হয়তো আমাদের দুজনকেই সারা জীবন জেল খাটতে হবে। তো চলুন না, নতুন কিছু একটা করি। হল ভর্তি মানুষের সামনে এমন একটা কিছু করি যেন মানুষ চমকে যায়। তো সে নতুন কিছুটা কি সেটা বলবে তো? আমি এমন একজন মানুষের গল্প বলবো যিনি কিনা বাস্তব জীবনেও হ্যামলেটের মতো ট্র্যাজেডির শিকার হয়েছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওরা দুজনেই মানসিকভাবে অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, আমি দুজনের ফাইলে স্টাডি করেছি এবং দুজনের সঙ্গেই কথা বলেছি। তাতে আমার মনে হয়েছে তারা দুজনেই মানসিকভাবে অসুস্থ। তাহলে তো আমাদের আর দেরি করা ঠিক হবে না। জি জি, কোনো দুর্ঘটনা ঘটার আগে আপনার সেখানে আমার মনে হয় যাওয়া উচিত। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ছেলেটির বাবা মা তাদের একমাত্র সন্তান নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিলেন। এমন সময় এক চরিত্রহীন লোকের নজর পড়ে তার মায়ের উপর। তারপর? সেই চরিত্রহীন লোকটি প্রেমের ফাঁদে ফেলে তার মাকে। বিষয়টি তার বাবা জানতে পারেন, কিন্তু তিনি মানতে পারেন না। বাবা আত্মহত্যা করেন। বাবার আত্মহত্যার পর তার মা ওই লোকটিকে বিয়ে করে। হ্যামলেটের মতোই মায়ের প্রতি তীব্র ঘৃণা আর অভিমান জন্ম হয় ছেলেটির। সেই তীব্র ঘৃণা অভিমান নিয়ে ছেলেটি কলকাতায় তার চাচার কাছে চলে যান।
সেখানেই সে নাট্যকলায় পড়াশোনা করে। কিছুদিন পর ছেলেটি জানতে পারে যে তার মা আত্মহত্যা করেছেন। ভেরি স্যাড স্টোরি। কিন্তু তোমার এই গল্পের সঙ্গে হ্যামলেটের মিলটা কোথায় সেটা তো খুঁজে পেলাম না। তাছাড়া এরকম ঘটনা তো দেশে অহরহ ঘটে। ছেলেটি একসময় লেখাপড়া শেষ করে ঢাকায় ফিরে আসে। ফিরে এসে সে জানতে পারে তার মাকে হত্যা করা হয়েছে, আর সেই ছেলেটি হচ্ছে আমি। আর আমার মায়ের হত্যাকারী আপনি। তুমি তুমি অপরাজিতার ছেলে? হ্যাঁ, আমি সেই অপরাজিতার ছেলে, যাকে আপনি হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন। অপরাজিতা নীল শাড়ি পরলে আমি বলতাম নীল অপরাজিতা। আমি আমি খুব ইন্টেলিজেন্ট, জানার সমান। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি অপরাজিতার ছেলে। আফসোস, যেমন শুনুন, তুমিও বাঁচবে না, কারণ চায়ের সাথে আমি বিষ মিশিয়ে দিয়েছি তো। কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়া শুরু হবে। আফসোস, সেই পুরনো ট্র্যাজেডি হ্যামলেটের মৃত্যু। যতই চেষ্টা করো, এর কোনো পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন হবে না। পরিবর্তন হবে। হ্যামলেট মরতে পারে না। শেক্সপিয়ার ভুল করেছেন, আর সেই ভুলের পুনরাবৃত্তি বারবার হতে পারে না। মানে মানে কি? মানে আপনার কথা মতো আমি চায়ে বিষ মিশাইনি, মিশিয়েছি তরবারিতে। আমি জানি আপনি যৌবনে প্রেমে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ প্রেম আপনার মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ক্ষোভ আপনাকে বানিয়েছে নারী বিদ্বেষী সাইকো কিলার। আপনি শুধু সুমনের মাকেই না, আর অনেক মহিলাকে হত্যা করেছেন। সুমন আমার বন্ধু। আপনার উপর প্রতিশোধ নেবার জন্যই আমরা দুজনে মিলে সব করেছি। চল। হ্যালো, তারিক, তোর এই নতুন হ্যামলেট কিন্তু অপরাজিতার ছেলে। আমার মনে হয় তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে হ্যামলেট সেজেছে। সুমন হ্যামলেট মোহাম্মদ সুমন। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি চলো পাতা ব্যথায়, আমি চলি পাতার শিরায় শিরায়। That one may smile and smile.
and be a villain. সব এটা তোর হার্টে যাবে। What a target! তুমি ভুলে গেছো যে এই নাটকের নাট্যকার কিংবা নির্দেশক কোনোটাই তুমি না। এর আগেও তোমার মতো অনেক বিপথগামী হ্যামলেটের শেষ দৃশ্য পরিবর্তন করতে চেয়েছিল, পারেনি, সম্ভব না। হ্যামলেটকে মরতেই হবে।